ট্র্যাজেডি বলতে আমরা শুধুই 25 থেকে 27 ফেব্রুয়ারির হত্যাকাণ্ডকেই জানি, কিন্তু পিলখানার মূল ট্র্যাজেডির শুরু হয়েছিল বিডিআর অস্ত্র সমর্পণের পর। সিপাহী মুহিতের মতো যারাই মূল ঘটনা তুলে ধরতে চেয়েছিলেন তাদেরকেই ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। 2009 সালের মার্চের 3 তারিখ বিডিআরেরা কাজে যোগ দেওয়ার পর থেকে জিজ্ঞাসাবাদের নামে সেনাবাহিনী মোট 108 জন বিডিআর জওয়ানকে হত্যা করেছে। এদের মধ্যে কয়েকজন ঘটনার পরিকল্পনার সাথে জড়িত, বাকিরা গুরুত্বপূর্ণ সাক্ষী। নিরীহ এসব বিডিআর সদস্যদের মৃত্যুর কারণ, পোস্টমর্টেম রিপোর্ট কিংবা হত্যাকাণ্ডের তদন্ত কোনো কিছুতেই বিডিআর পরিবারকে হস্তক্ষেপ করতে দেওয়া হয়নি। এমনকি গণমাধ্যমে কথা বলা নিয়েও দেয়া হয়েছিল কঠোর নিষেধাজ্ঞা। পিলখানা হত্যাকাণ্ডের পর জিজ্ঞাসাবাদে যারাই সত্য ঘটনা তুলে ধরতে চেয়েছে তাকেই হত্যা করা হয়েছে। কারণ পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনার সাথে সেনাবাহিনী এবং আওয়ামী লীগের কোন কোন ব্যক্তি জড়িত ছিল তা একমাত্র বিডিআর সদস্যরাই জানত। যে কারণে বিডিআরের গুরুত্বপূর্ণ সাক্ষীদেরকে জিজ্ঞাসাবাদের নামে নির্মমভাবে হত্যা করা হয়। আমি কেন 16 বছর জেল খাটলাম, এই জেল খাটার যে কারণ, এই কারণ আজ পর্যন্ত আমি আবিষ্কার করতে পারি নাই। আমার কাছে অত্যন্ত আশ্চর্যের কোয়েশ্চেন ছিল যে একটা নিরপরাধ মানুষকে কিভাবে 16টা বছর একটা দেশের বিচার বিভাগ আটকিয়ে রাখতে পারে। পিলখানার ভিতরে হত্যাকাণ্ডের সময় ভাই একটা পরিষ্কার একটা ছাই রঙের একটা পিক আপ ছিল। আমার সেলিম যেটা বলে, স্যার আমাদের মারার কোনো পরিকল্পনা ছিল না। দেখেন আমিও ইনজুর্ড, মানে রিকোয়েস্টেড গুলি তার হাতে লেগেছিল, আমাকে দেখাইছে, আমি দেখছি, তার কাছে কাগজও ছিল। তো আমি বললাম যে তুমি তো সবারে কাম 1 বাই 1 বললাম, তোর ঘটনা এটা কেন? তো স্যার আমরা তো এর মধ্যে ছিলাম না, আমার কথা ছিল আমাদের পরিকল্পনা একরকম ছিল, এখানে এটা ছিল না। কিন্তু বাইরে থেকে একটা পিক আপ আসে, এই পিক আপ থেকে গুলি করে। তো সেখানে তো স্যার আমাকেও চিনে না, ওই সারদের এক লাইনে ছিল, তো গুলিটা সারদের গায়ে লাগে, ওই গুলির একটা অংশ আমার গায়ে লাগে। এবং এইটা করে সম্পূর্ণ বহিরাগত। আমি বিশ্বাস করি এটা ভারত থেকে আসা, যাদেরকে পরে সুন্দর করে পার করে দেওয়া হয়। একটা অংশ চলে যায় গাড়িতে করে আসাদুজ্জামান নূর এলাকার ওই এলাকা দিয়ে, আরেকটা অংশ যায় বিমানে। এই অংশটাকে ফলো করে ডিজিএফআই, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এয়ারপোর্টে। এবং সেটা বের হয়ে যায় অ্যাম্বুলেন্সের মাধ্যমে, আঞ্জুমান মফিজের অ্যাম্বুলেন্সের মাধ্যমে চলে যায়। তো এটা সম্পূর্ণ বহিরাগত পরিকল্পনা। সহযোগিতা করে আমাদের কিছু সেনাবাহিনী অফিসার, ভিতরে ছিল কর্নেল শামস, তার ব্যাটালিয়নের সদস্য, আর বাইরে তো বললাম রেজানুর কাজ করে নাই। আর আমাদের শেখ হাসিনা যদি থাকে জড়িত, কে কি কাজ করবে? কাজ করতে পারে নাই। তবে আমি মনে করি দায়িত্ব পালনের অনীহা, এই কারণে সবাইকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। আমাদের দুর্ভাগ্য, মইনুল আমাদের সেনাপ্রধান ছিলেন, এটা আমাদের লজ্জা। পরবর্তীতে সেনাপ্রধান থাকেন জেনারেল মুবিন, ইনিও এই অনাচার করে গেছেন।